যেটা করবো সেটা লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুরতেরাট এফএম। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন এন্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্ন ভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না,
সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি, চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার যে জেঠি যাকে ডাকছে জি, বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়। সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে, এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি, ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে। আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে, অনেক কষ্টে শেষে সে তাকে করে স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, এবং বিশ্বাসে একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঝটপট করে একটা বিরতি নিয়ে নিব এবং তারপরে আবারও ফিরে আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট বিরতি। জি মাইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। সাগরের কাহিনী, এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গা, আর স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি, এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন ব্যাক ইন, আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা। দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, জি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা, মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার, যাদের রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো এক সময় সে চিন্তা করলো ধূপ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, এরকম খুব বেশি বাজে নেই। তো রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2-1.5টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। জি, তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা
শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো যখন আলোটা নিভে গেল। ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা। তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারি অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে এবং ওই জায়গাটা বোঝা যাচ্ছে এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি, আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি ছাদ, ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে যে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায় সেরকম তার পায়ে দিয়ে শাট করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি দিয়ে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে, শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার আগে, সেরকম পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখায়, এবং বাবা মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছে, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা, এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়। জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, বলাপর ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করতেছো, ভালো, তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসায় ছিটাই দিবেন, ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করাই দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে যা ভয় দেখাইছে এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক হয়। ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার হয় আর কি। ওকে,
এই হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। আমি এখন একটু আমাদের মেসেজ বা কিছু কমেন্ট আমি পড়ে ফেলি আপনাদের। জি, আমি মোহাম্মদ বাইজিদ আলম, আমি এসেছি ধানমন্ডি থেকে। আমার হোমটাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীরই একটা ঘটনা আজকে শেয়ার করব। চলুন শুনে আসি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো ওইখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাত্রের বেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লোভে যে না না, আমরা মাছ মারি। তো তারপরে আবার ওনারা মাছ ধরতেছে। তারপর আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাঘটা, মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার একটা দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই। উনি আবার পীর টাইপের ছিল, মুরিদ করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটাতে বিরাম থাকে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায়, মারাত্মকভাবে উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারেনি। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারেনি। তারপরের দিন, তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখা। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই, বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না। এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয়, তখন যেভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেম ভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল। তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই, তার মধ্যে আমার এক চাচা, ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচার
বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়, কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে, কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যে জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় হাওয়া করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশ লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে ওনার গ্যাস ম্যাচ ছিল, এটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে, আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায়, এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে এই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এগুলারে। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে প্রায় তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তো আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা, ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টেড হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে। রাসেল ভাই তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরো একটা ঘটনায় নিয়ে যাব। আমি জনি, ঢাকার মোহাম্মদপুর বলছি। আমি ভূতের প্রেমের খুব পুরনো একজন শ্রোতা। আমি পার্সোনালি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে খুব ভয়ও পাই। আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার হজে হয়ে যাওয়া একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ভূতের উপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড। কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করে শুনি। ইভেন তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধু এটার জন্যই। মানে আমি কোথাও যদি কোন কাজে যাই, কোথাও ধরেন উত্তরা যাচ্ছি, মোহাম্মদপুর থেকে বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর কোন জায়গায় মুভ করতে হলে আমার কানে হেডফোন উইথ আপনার এই ভূতের।
তো আমার মনে কি আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি ছাড়া আসলে কিছু করতে ভালো লাগে না, কারণ শুনতেছি, চালাইতেছি। হ্যাঁ, আমার বাচ্চা স্কুল থেকে আমার আনতে হয়, তখনও আমি এটা শুনি, চালাই। তো হোয়াট এভার, আমি ঘটনা চলে যাই। ঘটনা হচ্ছে 2018 সালের সেপ্টেম্বর মাসে, এই মাসেই আমি হজ থেকে রিটার্ন করবো। আমার হজ আল্লাহ খুব সুন্দরভাবেই পালন করি। তো বেসিক্যালি যারা হজে গেছে তারা দেখবে যে হজের মক্কার ঠিক পিছন সাইডটা বাইতুল মুআল্লা যে কবরস্থানটা, ওইখানে আমার হোটেল ছিল। তো হোটেলকে ওইখানে ফন্দুক বলে। তো ওইখানে মূলত আমার হোটেলটা একটু পুরনোই ছিল, কিন্তু প্রত্যেকটা হোটেলে সেন্ট্রাল এসি এবং আপনার লিফট তো থাকবেই। তো আমারটাও অ্যাজ ইউজুয়াল একটু খুব ভালো কন্ডিশন ছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যখন আপনি হোটেল থেকে মুভ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে বিড়াল আপনার আশেপাশে আছে। কুকুর রেয়ার, কুকুর দেখা যায় না বললেই চলে, কিন্তু বিড়াল অনেক বিড়াল। তবে এদের কোনো ময়লা আপনি রাস্তায় পাবেন না। তো হোয়াটএভার এইভাবে চলতেছিল। আমি পুরো প্রায় 46 ডেজ আমি এখানে ছিলাম। এর মধ্যে আমি বিড়াল নিয়ে আসলে এইভাবে ইয়ে করি নেই, কারণ হ্যাঁ, বিড়াল নিয়ে আমার একটু সমস্যা আছে, আমার একটু অ্যালার্জি আছে। তো একদিন আমি আমার যে মোয়াল্লেম, যে আমাদের গাইড আর কি, তাকে জিজ্ঞেস করলাম। তাকে মামা বলতাম, ওর নাম হচ্ছে মামুন। আমি হোটেলের নামটা বলবো না, কারণ যেহেতু ওনার ব্যবসা। তো ওনার হোটেলের সামনে প্রচুর বিড়াল, আমি আপনাকে ছবি পাঠাবো। তো এই বিড়ালগুলো রেগুলার বসে থাকতো, যখন নামাজ পড়ে আসতাম, দিন হোক সকাল হোক সবসময় বসে থাকতো। কিন্তু আমি কখনো তাদের তাড়াও করিনি, তাদের কখনো ভাগানোর চেষ্টাও করিনি। একদিনে মামাকে জিজ্ঞেস করলাম, এত বিড়াল এখানে, তো মাঝে মাঝে আমার ভয় লাগে। তো এর মধ্যে যেটা হলো, মামা বললো কখনোই বিড়ালগুলোকে আপনি এমন কিছু করবেন না যাতে ও ব্যথা পায়। তো এমনি কিউরিয়াসিটি নিয়ে একদিন জিজ্ঞেস করলাম, মামা আসলে ঘটনাটা কি কারণে আসলে এটা আপনি আমার বললেন? উনি বললো যে এটা আসলে এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর এখানে, ঠিক আছে? এখানে মানুষ জিন থাকে, বেরোনোর উপরে থাকে। তো অতএব ভুল করে যদি আপনি কোনো ভুল কাজ করে ফেলেন, আর যেহেতু হজে আসছেন, কেউ যেন ব্যথা না পায়, সে আপনি চিন্তা ভাবনা করতে হবে। তো ঠিক আছে, ভালো কথা। তা আমার মনে আসলে একটু কিউরিয়াসিটি ছিল, যে একটা ভয়ও ছিল যে কিভাবে এটা দেখা যায় বা জানা যায় আরো কিছু। কারণ আমি ভূত ফিল্ম শুনি অলমোস্ট 7-8 বছর তো হয়েছে আমি শুনি, কিন্তু আমি রাতে শুনি না, আমি ডাউনলোড করি, সবসময় শুনি। কারণ দিনের আলোতে আমার একটু ভয়টা লাগে না ওরকম। রাতে শুনলে আমার ওই রাতও খুব কষ্ট হয়, এবং আমার রাতগুলি স্ক্যারি হয়ে যায় আসলে, সত্যি কথা যেটা বলতে। তো এই হিসেবে আমি চলে আসবো আমার সেপ্টেম্বরের 4 তারিখে, 6 তারিখে বাংলাদেশে ল্যান্ড করার কথা। তো 4 তারিখ আমি চলে আসবো। 4 তারিখ আমি নামাজ পড়তে যাবো, তাহাজ্জুদের নামাজ। যারা মক্কায় গেছেন বা হজে গেছেন তারা জানেন যে সৌদিতে মক্কায় কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান হয়, কিন্তু ইয়ে হয় না, এরকম জামাত হয় না। তো আমি মূলত সবাই ওই টাইমে 3টার মধ্যে উঠে যায়, তা আমিও রেগুলারের মধ্যেই উঠে গেলাম ওই টাইমে। তো ওঠার পরে আমি প্রথমে তাকিয়ে বাম পাশে তাকালাম, তাকায় দেখলাম যে 2জন লোক আমার পাশে দাঁড়ায় আছে, আর আমার রুমটা খুব অন্ধকার। আমি আমার রুমের ডিসক্রাইব একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাটে যদি আপনি ঢুকলে একটা কমন স্পেস থাকে, তারপর ডান পাশে রুম, বাম পাশে রুম, আর ঢুকলে যে জায়গাটা সেটা হচ্ছে সিঁড়ি ঢুকলেই একটা বেসিন পড়ে, একটা বাথরুম পড়ে। তারপর বাম পাশে আমার অ্যাটাচ বাথরুম সহ একটা রুম ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল, যেহেতু আমি একটু হেলদি অ্যান্ড আমার ক্যাটাগরিটা একটু ভালো ক্যাটাগরি ছিল, যার মানে আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল। তো আমি রাতে ভয় পাই, এই জন্য রুমের লাইটটা কেউ জ্বালাতে দিত না। যারা আমার সাথে থাকতো তারা ম্যাক্সিমাম একটু বয়স্ক, আর আমরা 5 জন ছিলাম এক রুমের ভেতরে। তো এরকম যে রুম দিয়ে ঢুকার পরে আমার ওই কমন স্পেস থেকে বাম দিকে ঢুকলেই আমার রুমটা, ঢুকিয়ে প্রথমে বাম পাশে বাথরুমের বরাবর একটা বেড, তারপরে একটা বেড, ঠিক দরজার উল্টা কর্নারে এসির নিচে আমার বেডটা। তো রুমগুলো খুব বড়, অ্যাপ্রক্স আপনার 300 স্কোয়ার ফিট তো হবেই, 300 স্কোয়ার ফিটের রুম। তো
এখানে সিঙ্গেল বেড থাকে, তো আমি বেডে শুলে ধরেন আমি রাত্রে দরজাটা খোলা রাখতাম যাতে ঘরটা একটু আলো কিছু থাকে, এবং ওই দরজার সাথে সাথে আমি বাথরুমের লাইটটা জ্বালাই দিয়েও বাথরুমের লাইটটা দরজাটা একটু খোলা রাখতাম। তো যদি কেউ এই আলোর মাঝখানে দাঁড়ায় তো অবশ্যই আসল ভাই আমি বুঝতে পারবো যে কয়জন বা কে দাঁড়াইছে। হয়তো চেয়ার দেখতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট তাদের ছায়াটা তো বুঝতে পারবো। তো আমি আমার মনে হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি শফি গিয়ে, তো আমি নর্মালি তাকাইলাম, তাকাই দেখলাম যে দুজন দাঁড়ায় আছে। তো আরেকটা কথা বলে নিয়ে আসলে আমার এখানে টোটালি পুরো এই 46 ডেজ আমার ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছে, বাট কারণ ওই যে 3 ঘন্টা একটা ডিফারেন্স থাকে এই জন্য খুব কষ্ট হয়েছে। তো আমি ঘুরে তাকাইলাম, তাকাই দেখলাম যে দুজন লোক দাঁড়ায় আছে এবং আমার দিকে মুখ করে, মানে আমার দিকে মুখ করে তাকায় আছে। তা আমি প্রথম মনে করলাম যে হয়তো আমাকে ডাকতে আসছে তাহাজ্জুদ নামাজের জন্য। তো ওইখানে দুজন দাঁড়াই আছে, তো আমি তাদের দেখে তারা যেহেতু ডাকতেছে না, রুমটা অন্ধকার, তাদের আমি অবয় দেখতেছি, তো মনে করলাম হয়তো এখন সময় হয় নেই এই জন্য ডাকতেছে, সময় হলে আমার টিকিট রাখতে নেই। তা আমি তাদের দেখে উল্টে ঘুরে গেলাম, দেওয়ালের দিকে মুখ করলাম। মুখ করার পর সাথে সাথে আমি চিন্তা করলাম, মানে আমার সেকেন্ড রাউন্ড আমার মাইন্ড কাজ করা শুরু করলো যে যদি তারা আমার ডাকতে আসে রুমের লাইট জ্বালা নেই কেন। তো এটা চিন্তা করে আমি তাকাইলাম, তারা দেখলাম দাঁড়ায় আছে। তো রুমটা অন্ধকার, আর স্বাভাবিক আমার রুমে যেহেতু সব ম্যাক্সিমাম 5 জনের মধ্যে 3 জনই বয়স্ক, সেক্ষেত্রে তারা অবশ্যই রুম তো লাইট জ্বালাবেই। কিন্তু দেখলাম যে ওরা দাঁড়াই আছে। তখন আমি প্রথমবার জিজ্ঞেস করলাম কে, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কে, তৃতীয়বার আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার তার সাথে সাথে আমি আমার রুমে যারা ছিল তারা সব উঠে গেল, উঠলো, উঠে জিজ্ঞেসে কি স্যার কি স্যার। আমার নাম আসল নাম হচ্ছে আরিফ, ডাক নাম জনি। তো আমার জিজ্ঞেসে হ্যাঁ আরিফে কি হয়েছে। আমি বললাম না ভাই কিছু হয় নেই, মনে হয় তার যদি আমার সময় গেছে। কয় না মাত্র তো 2টা বাজে, আরো 1 ঘন্টা আছে ঘুমান। তো আমার মাথায় কাজ করতেছিল যে ওটা কে ছিল, লাইট জমা বলে কিছুই নেই। তো এটা আমি আর কাউকে বলি নেই, কারণ আমার সাথে যারা থাকে তারা হয়তো ভয় পেতে পারে, এই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তো এইটাই ছিল আমার ঘটনা আসল ভাই। যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ লিসেনার। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমার আর অনেক ঘটনা আছে আমি আপনাকে জানাবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আছে দেখতে পাচ্ছি আদি রহমান, এবং তিনি লিখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে ভূত এফএম শুনেছি, মোস্ট পপুলার রেডিও শো হচ্ছে ভূত এফএম, উই লাভ ইউর শো। অনেক লম্বা লম্বা মেসেজ অনেকে পাঠাচ্ছেন। মুরসালিন মায়ান আমাদের সাথে আছেন, আমি সব সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। এহসান হাবিব আমাদের সাথে আছেন, তাহারিমা তাবাসসুম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রাফসান এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আপন শাহিন আমাদের সাথে আছেন সাদিক, এছাড়াও আছেন আমাদের সাথে নকিব হাসান নাইফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আহমেদ ইরফান সহ আরো অনেকে। তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে এখনই শেষ করছি না। আমরা সবাই জানি যে আজকে আমরা যখন শো শুরু করেছিলাম তখন ফ্রাইডে দ্য 13th ছিল, সুতরাং ফ্রাইডে দ্য 13th এর উপর অবশ্যই একটা ক্লিপ প্লে করব। এবং আপনারা সবাই জানেন যে অলরেডি 14 ডিসেম্বর হয়ে গেছে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আমাদের সবচাইতে মেধাবী সন্তানদের, আমাদের যারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যারা বাংলাদেশকে দিক নির্দেশনা দিবেন, তাদেরকে হত্যার মাধ্যমে, এক নৃশংস হত্যার মাধ্যমে এক কালো অধ্যায় সূচিত হয় ইতিহাসে। এবং সেইটা আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এবং বাংলাদেশ এমন একটা বাঙালি জাতি এমন একটা জাতি যারা বারবার ঘুরে দাঁড়াতে জানে। তো আমাদের যে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, আমাদের যে একেবারে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু আমরা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমাদের সেই মেধাবী সন্তানরা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের এই গতি আরো অনেক বেশি ত্বরান্বিত হতো। তো আমরা ফ্রাইডে 13th এর পরেই আমরা আবারও তাদের স্মরণে প্লে করব সবকটা জানালা খুলে দাও না। এবং সেই সাথে আমরা বিদায় নিব। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন, এবং আমাদেরকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Friday the 13th.
ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13th সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13th অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এই দিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন, বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। ফ্রাইডে দ্য 13th তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know. আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি। সো ইয়া, ফ্রাইডে দ্য 13th এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে, স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে? না না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কি ভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকেই এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইটস টেম্পলাররা ফ্রান্সে কিং ফিলিপ IV দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th এর কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে
আমেরিকায় 8% মানুষ ভয় রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন। ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। Confusion. অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতেও চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই। অনেক ধর্মে, অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না, ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, হ্যাঁ, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল কর্ব, লেস্ট দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন, ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন,